এশিয়া কাপে বাংলাদেশের জন্য আপনি কতটা আশাবাদী? মানে আমি চিন্তা করি যে আমার গুজবাম দেয় মাঝে মধ্যে যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় আমি কি করতাম ওইখানে। তারা ছাদখোলা বাস আমাদের জন্য ওয়েট করতেছে, বাংলাদেশ টিম পেতেছে, আমরা সবাই বাসের পিছনে দৌড়াইতেছি, সবাই আনন্দ করতেছি, উল্লাস করতেছি। আপনার কি মনে হয় উনি এশিয়া কাপে থাকছেন? না, এটা বলা আসলে খুবই কঠিন। এখন মিরাজের জায়গায় আসলে যদি কেউ খেলে, তিনি 5 দিনের জন্য ছুটি নিতে পারতেন, যে বলতেন যে আমি ক্যাম্পটা করতে যাচ্ছি না, আমার এই সমস্যা আছে, যদি আমি দলে থাকি তাহলে আমি দলের সাথে খেলবো। কিন্তু তিনি কিন্তু 5 দিনের জন্য ছুটি নেয়, তিনি পুরো সিরিজে আসলে থাকছেন না। সো আমার কাছে মনে হয় যে তিনি ওই সিগন্যালটা পেয়েছেন যে তিনি হয়তো দলে নাই। আপনি নেদারল্যান্ডসের সাথে কি প্রেডিক্ট করছেন? আমার কাছে মনে হয় যে বাংলাদেশ 2-1 সিরিজ জিতবে এবং 2টা ম্যাচ প্রথম জিতবে এবং পরের একটা ম্যাচে হয়তো বা তারা হারতে পারে এবং হারলেও সেটা নেদারল্যান্ডস খুব অনেক রান করবে। বাংলাদেশে আসলে মাইনে নিতে হবে যদি এমন হতে পারে যে আমরা 2-1 সিরিজ হেরে গেলাম। ওয়েলকাম টু বিডি ক্রিক টাইম চিট চ্যাট। আর আমরা আজকে কথা বলবো, আমার সাথে আছেন আমার সহকর্মী মাহরুষ প্রত্যয়। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। সর্বপ্রথম আমরা যেটা নিয়ে আপনাকে প্রশ্ন করব, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ খেলছেন না নেদারল্যান্ডসের সঙ্গে, এই বিষয়ে কি বলবেন? সাম্প্রতিক ফর্ম ওনার খুব একটা ভালো না টি-20-তে। যদি নেদারল্যান্ডসের সাথে না খেলে সেক্ষেত্রে এশিয়া কাপের দলে চান্স পাওয়াটা কতটা সহজ হবে তার জন্য? আপনারা দেখবেন যে নেদারল্যান্ড সিরিজের আগে বাংলাদেশে কিন্তু একটা ক্যাম্প আছে এবং সেই ক্যাম্পে আসলে যে 25 জন ক্রিকেটার এশিয়া কাপের জন্য ক্যাম্প করছে তারা সবাই আসলে সিলেটে অবস্থান করবে এবং সিলেটে একটা 4-5 দিনের ক্যাম্প হবে, তার মাঝে হয়তো দল ঘোষণা হবে এবং তারপরে আসলে জানা যাবে কে দলে আছে আর কে দলে নাই। আমার কাছে মনে হয় যে মেহেদী হাসান মিরাজের সাম্প্রতিক সময় যে টি-20 ফর্ম এবং টি-20তে তিনি যে অবস্থানে আছেন, তাকে হয়তো আসছে সিরিজের জন্য টিম ম্যানেজমেন্ট সেইভাবে ভাবছে না এবং আমি যতটুকু বুঝতে পারি তিনি হয়তো ওই সিগন্যালটা পেয়েই বলেছেন যে আমি তাহলে ছুটিতে, যেহেতু আমি আসলে সিরিজে থাকছি না। আপনি কি বলতে চাচ্ছেন যে টিম ম্যানেজমেন্ট এশিয়া কাপের জন্য ভাবছে না তাকে, বা এরকম? না না না, এশিয়া কাপের জন্য না। আমার কাছে মনে হয় যে আসছে সিরিজের জন্য হয়তো তাকে বিশ্রাম দেওয়া হলেও হতে পারতো এবং তিনি হয়তো সেটা বুঝতে পেরেছেন এবং যেহেতু তাকে বিশ্রাম দেওয়া হবে, এটা আমার ধারণা আর কি, আমি জানি না, ওই কারণেই হয়তো বা শুধু শুধু যদি বিশ্রাম দেওয়াই হয় 4-5 দিন ক্যাম্প করে তো লাভ নাই, তার থেকে পরিবারের সাথে সময় কাটাকে এবং তার স্ত্রী যেহেতু সন্তান সম্ভব তার পাশে থাকাটা তো জরুরি। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে ওই সিগন্যালটা মেহেদী হাসান মিরাজ পেয়েছেন। কারণ যদি সিগন্যালটা না পান, আমার মানে কমন সেন্স যেটা বলে আর কি, এই সময়ে লেফট আউট করার কোনো মানে হয় না। লেফট আউট করার কোনো মানে হয় ইন এ সেন্স যে আপনি যদি এই সিরিজটা লেফট আউট করেন, আপনার এশিয়া কাপের দলে থাকা খুব কষ্ট হয়ে যাবে। মানে আপনি এমন হইতে পারে যে আপনি দলে আছেন, আপনার মেহেদী হাসান মিরাজের টি-20 দলের অবস্থান খুব ভালো, এটা আপনিও খুব ভালো করে জানেন। সো ওই পরিস্থিতিতে আসলে লেফট আউট করা মানে নিজের জন্য নিজে কবর খোঁড়ার মতো আর কি, যে আপনি লেফট আউট করলেন, আপনার জায়গায় যে ভালো আছে শেখ মেহাদি বা অন্য কেউ এসে পারফর্ম করলে আপনি জায়গা পেলেন না, কারণ এরপর তো আমাদের কোনো সিরিজ নেই। এমন হয়তো যে এমন কোনো প্লেয়ার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাদের মধ্যে কেউ লেফট আউট করতেছে, বলতেছে আমি খেলতেছি না, আমার এই সমস্যা আছে, তাহলে বললাম তারা তো দলের অটো চয়েস। কিন্তু টি-20 দলে যদিও মেহেদী হাসান মিরাজ অটো চয়েস না, মেহেদী হাসান মিরাজ ওয়ানডের ক্যাপ্টেন, সবকিছু ঠিক আছে, টি-20 দলে তাকে রাখা নিয়েও প্রশ্ন আছে, যদিও তিনি সাম্প্রতিক সময় বা অতীতে পারফর্ম করেছেন। তবে ওই রকম কোনো কারণ না হলে আসলে এই 3 ম্যাচের সিরিজ থেকে লেফট আউট করার মতো কোনো কারণ নেই। তিনি 5 দিনের জন্য ছুটি নিতে পারতেন, যে বলতেন যে আমি ক্যাম্পটা করতে যাচ্ছি না, আমার এই সমস্যা আছে, যদি আমি দলে থাকি তাহলে আমি দলের সাথে খেলবো। কিন্তু তিনি কিন্তু 5 দিনের জন্য ছুটি নেয়, তিনি পুরো সিরিজে আসলে থাকছেন না। সো আমার কাছে মনে হয় যে তিনি ওই সিগন্যালটা পেয়েছেন যে তিনি হয়তো দলে নাই, সেই কারণে হয়তো লেফট আউট করছেন, আমার ধারণা আর কি, আমি জানি না। আপনার কি মনে হয় উনি এশিয়া কাপে থাকছেন? না, এটা বলা আসলে খুবই কঠিন। এখন মিরাজের জায়গায় আসলে যদি কেউ খেলে, আপনি বলতে পারবেন না। আজকে আপনি হয়তো জানেন যে বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব 15 দলের সাথে ম্যাচ খেলেছে বাংলাদেশ পুরুষ দলের সাথে এবং তারা এই ম্যাচটা হেরেছে বড় একটা ব্যবধানে। এবং যখন এই খেলাটা অ্যারেঞ্জ করা হয়, অনেক অনেক রকম প্রশ্ন তুলেছে যে অনূর্ধ্ব 15 দলের সাথে আসলে কি খেলবে, এই খেললে প্রস্তুতি হবে, কিন্তু বাংলাদেশ নারী দল কিন্তু ম্যাচটা হেরে গেছে। নেদারল্যান্ডসের ব্যাপারটা আসলে সেই রকম যে আপনি আসলে নেদারল্যান্ডসকে ফেলে দিতে পারবেন না, যে নেদারল্যান্ডসের সাথে আপনি জিতেই যাবেন। আপনি যদি 14 বিশ্বকাপের কথা চিন্তা করেন, দারুণ একটা জয় আছে নেদারল্যান্ডসের সিলেটের মাটিতেই, আয়ারল্যান্ডকে হারিয়েছিল তারা 13.4 বা 14 ওভারের সময়। সেই দলটাকে আপনি কোনোভাবে ফেলে দিতে পারবেন না। যে দলটা আসছে সেই দলটাকে আসলে আমরা 2023 বিশ্বকাপের কথা যদি চিন্তা করি, আমরা কিন্তু নেদারল্যান্ডসের সাথে হেরেছি 50 ওভারের, এবং এমন একটা খেলা যেখানে আমরা বলি যে আমরা সবচেয়ে ভালো খেলি, সেই ফর্মেটে আমরা হেরেছি। আর টি-20তে আসলে যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। সো নেদারল্যান্ডসের কাছে যদি বাংলাদেশ আল্লাহ না করুক হেরে যায় এবং মিরাজের ওই পজিশনে বা ওই টাইপের প্লেয়ার যদি ভালো না খেলে, হুনোজ যে মিরাজকে এশিয়া কাপের দলে ডাকা হতে পারে। তবে একটু টাফ যে আসলে ওই সিরিজের ওই সময়ে আমার কাছে মনে হচ্ছে দলটা আগেই ঘোষণা হয়ে যেতে পারে, লাইক ওই সিরিজের মাঝপথে বা ওই সিরিজের আগে একসাথে নেদারল্যান্ড সিরিজ এবং এশিয়া কাপের দল। তার কারণ হচ্ছে যে আপনার 3 তারিখ খেলা শেষ, আপনার 4 বা 5 তারিখে সম্ভবত আপনি চলে যাবেন দুবাইতে, সো আপনার কাছে খুব বেশি সময়ও নেই। আপনি 3 তারিখ ম্যাচ দেখে 4 তারিখ দল ঘোষণা করবেন, 5 তারিখ দল নিয়ে যাবেন, এটা আসলে খুবই ডিফিকাল্ট বলছিলেন। এশিয়া কাপের দল নিয়ে আমরা কথা বলছিলাম। এশিয়া কাপের বাংলাদেশের স্কোয়াডটা কিরকম হতে পারে?
স্কোয়াড আসলে আমি একটু অন্যভাবে চিন্তা করছিলাম, যে আমি চিন্তা করছিলাম কয়েকদিন আগে আমি আলোচনাতে বলেছি, আমি মিরাজকে নিয়ে আসলে চিন্তা করছিলাম। আমার ভাবনাটা ছিল যে যেই দলটা আসলে পাকিস্তান বা শ্রীলঙ্কায় খেলেছে সেই দলটা থেকে হয়তো একটা পরিবর্তন আসতে পারতো, মানে আমার চিন্তা ছিল এরকম যে একটা পরিবর্তন আসবে, সেখানে হয়তো বা নাইম শেখকে বসিয়ে নুরুল হাসান সোহানকে হয়তো বা খেলানো হবে বা নেওয়া হবে, বা আমি আমার দল হলে রাখতাম। এবং যে বাংলাদেশ যে ওপেনারের কথা বলছে সেক্ষেত্রে সেই ওপেনারের জায়গায় আমি মেহেদী হাসান মিরাজকে রাখতাম। যদি আমাদের ব্যাকআপ ওপেনার দরকার হয়, আপনার দুজন তো সেট ওপেনার আছে, অটোচজ ওপেনার আছে, আপনি তো হুট করে তাদের বাদ দেবেন একটা দুইটা ম্যাচ খারাপ খেললে। সো ওপেনার তো আসলে দরকার হচ্ছে না, যেটা আপনার দরকার হচ্ছে যদি তারা ইনজুরিতে পড়ে বা ম্যাচের আগে ইনজুরিতে পড়ে যায়, একদম ব্যাকআপ যেটা, হ্যাঁ হুট করে, কারণ মেহেদী হাসান মিরাজ তো মেকশিফট ওপেনার হিসেবে খেলার অভিজ্ঞতা আছে, যদি একদম কোনো বিপদ হয়ে যায় যে ম্যাচের আগে একজন ইনজুরিতে পড়ে গেল, কাকে আপনি খেলাবেন? সে লিটন দাস ওইখানে আছে। হ্যাঁ, লিটন দাসকে একটু প্রমোট হ্যাঁ, করে, যদি সেটা না হয় মেহেদী হাসান মিরাজকে আপনি খেলাতে পারেন, মেহেদী হাসান মিরাজ খেলেছে ওই পজিশনে। সো আর যদি অনেক আগে, মানে 2 দিন আগে ইনজুরি বললাম, আপনি কারো নিয়ে গেলেন ঢাকা থেকে, যদি আপনার সেই সময় দরকার। সো আমার চিন্তা ছিল যে ওই দলটাই খেলুক, শুধু নাইম শেখের জায়গায় নুরুল হাসান সোহান আসুক, কারণ সোহানের যে পজিশন, ওই পজিশন দরকার হয় সোহানকে খেলবে। আর অন্যথায় আসলে একটু ডিফিকাল্ট, কারণ আপনি ওই পজিশনে জাকের আলী অনেক আছেন বা অন্যরা আছেন, আপনি আসলে কাউকেই লেফট আউট করতে পারছেন না দল থেকে। সো আমার কাছে এরকম ছিল, এবং পুরো ওই দলটাই যে পাকিস্তান সিরিজে খেলেছে প্রথম থেকে শুরু করে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, রিশাদ হোসেন থেকে শুরু করে যারা ছিল, আমার কাছে মনে হয় ওই একটা দলই মানে খেলবে, খেলার আমার চিন্তাধারা ছিল। বাট এখন যেটা হয়েছে, মেহেদী হাসান মিরাজ হুট করে বেরিয়ে যাওয়ার কারণে, হ্যাঁ না থাকার কারণে এখন একটু সমস্যা তৈরি হয়েছে। এবং যেটা বললাম আসলে, যে এখন আসলে মিরাজের জন্য আসলে কঠিন যে এশিয়া কাপের দলে, এবং ওনাকে কি সিগন্যাল দেওয়া হয়েছে আমি আসলে জানি না। সো এখন একটু দলটা হয়তো দুইটা চেঞ্জ আসলেও আসতে পারে। নাইম শেখের জায়গাটা খুবই অনিশ্চিত, এবং হয়তো বা নাইম শেখ এখান থেকে বাদ পড়ছেন, এবং মেহেদী হাসান মিরাজ যদি না থাকেন সেক্ষেত্রে মিরাজের জায়গা হয়তো সোহানকে আনবেন, এবং নাইম শেখের জায়গায় হয়তো সৌম্য সরকার আসতে পারেন। জিসান আলম ভালো করছেন, বা জিসান আলমকে আমার মনে হয় না যে এশিয়া কাপের দলে মানে টিম ম্যানেজমেন্ট রাখবে। আমরা এশিয়া কাপ নিয়ে কথা বলছিলাম, ছোট করে যদি আপনি বলেন যে এশিয়া কাপে বাংলাদেশের জন্য আপনি কতটা আশাবাদী, বাংলাদেশকে নিয়ে আপনি কতটা আশাবাদী? আমি এর আগে 2টা এশিয়া কাপ কভার করছি, এবং 2টা এশিয়া কাপে আমার মনে হয়েছে যাওয়ার আগে যে বাংলাদেশ হয়তো এবার এশিয়া কাপটা জিতবে। এবং আমি না শুধু, আমার যারা কলিগ আছেন, আমার যারা ছোট ভাই বা আমার বন্ধু বান্ধব যারা আছেন, যারা এই পেশাতে আছেন, ওরাও সবসময় আশাবাদী থাকে এরকম, যে আমার যাওয়ার আগে আমার একটা ছোট ভাই আছে পিয়াল, ও বলতেছিল যে ভাই আপনি এবার যাইতেছেন, আপনি খুব লাকি, আপনি হয়তো আপনার চ্যাম্পিয়নে আসবেন ভাই, টিমটা খুব ভালো। এবারও হয়নি, পরের বার গেছি, পরের বার আরেকজন বলছে যে ভাই আপনারা খুব, এবার মনে হয় বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন হবে, আপনারা খুব লাকি যাইতেছেন, ওইবারও চ্যাম্পিয়ন হয়নি। তো পিএল রায় মাঝে মধ্যে এগুলো নিয়ে আসলে খেপাই, যে প্রতিবারই বলে, সো কিন্তু হয় না, কোনোবারই হয় না। এবং আমরা আসলে প্রতিবারই আশা করে যাই, মানে আমি চিন্তা করি যে আমার গুজবাম দেয় মাঝে মধ্যে, যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় আমি কি করতাম ওইখানে। সবাই মনে হয় এশিয়া কাপ সবার কাছে যদি অত বড় কিছু না, বাট আমাদের কাছে তো অনেক বড়। আমরা 2012, 2016 এশিয়া কাপ ফাইনাল খেলছি, আমরা কোনো ট্রফি জিতি নাই। 2012 তো জিতেই গেছিলাম একরকম। তো ওই জায়গা থেকে চিন্তা করলে মনে হয় কি, যে মনে করেন আমরা ট্রফি জিতে আসলাম দেশে, ছাদখোলা বাস আমাদের জন্য ওয়েট করতেছে, বাংলাদেশ টিম যেতেছে, আমরা সবাই বাসের পিছনে দৌড়াইতেছি, সবাই আনন্দ করতেছি, উল্লাস করতেছি। আমরা শ্রীলঙ্কার মাটিতে মনে করেন যে ফাইনালে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজতেছে, আমরা চ্যাম্পিয়ন হয়ে গেলাম। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এমন কোনো সাংবাদিক নেই যে খুশি না হবে, এবং যারা আছে আমার কাছে মনে হয় সবাই শুনে। আমরা যখন আমাদের মতো লাউড কেউ থাকে না প্রেস বক্সে সবসময়, যে আমরা এইভাবে বাংলাদেশে সাপোর্ট করি, আমরা যখন বাংলাদেশ সবার মন খারাপ থাকে, কারো কাজ করার ইচ্ছা থাকে না। সো এখানে এই পেশাতে যারা আছে আমাদের দেশে সবাই আসলে খেলাটা ওন করে। সো ওই যে আপনি যে প্রশ্ন থেকে আমার প্রশ্ন থেকে বেরিয়ে গেছিলাম, যে বাংলাদেশ সম্ভাবনা কতটুকু, যাকে অনেক বলছেন যে চ্যাম্পিয়ন হতে তারা চান, এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও নাজমুল হোসেন শান্ত, আমি যদি ভুল না করে একই কথা বলছিলেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই তারা যাচ্ছেন। তো বাংলাদেশের যে দল আছে আসলে চ্যাম্পিয়ন হতে পারবে কি পারবে না জানি না। তো আমার কাছে মনে হয় যে শেষ মানে টপ 4 যেটা হয় আর কি, শেষ 4, সেমিফাইনাল তো নাই সম্ভবত, তো টপ 4-এর খেলার মতো টিম বাংলাদেশ। এবং যদি পরবর্তী কিছু হয়, বাংলাদেশ ফাইনাল খেলে, এবং আমরা তো আশা করি যে চ্যাম্পিয়ন হোক, সেটা হলে তো ভালো। অবশ্যই বাংলাদেশের জন্য আমরা সবচেয়ে বড়টাই আশা করি। তবে বিপিএল নিয়ে কিছু বিতর্ক রয়েছে রিসেন্টলি, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? বিপিএল নিয়ে আসলে বিতর্ক ছিল না, বিপিএল নিয়ে তো সবসময় বিতর্ক ছিল। মানুষজনের বললে মানুষজন শুরুর দিকে বিপিএল নিয়ে অনেক নস্টালজিক হয়ে যায় ইন এ সেন্স যে মানুষজনের মানে না বড় প্লেয়ার আমি বলতেছি আপনার, যে মনে হয় ব্যাপারটা হয় যে আমরা নস্টালজি হতে পছন্দ করি। আপনার মনে হয় না আপনি ছোটবেলা অনেক ভালো ছিলেন, আবার আপনি এখন যে বসে আছেন আপনি এখন মনে হচ্ছে এখন সময়টা ভালো না, কিন্তু আপনি 5 বছর পরে গেলে মনে হবে যে এই সময়টা খুব ভালো ছিল। ঠিক আছে, তো আমাদের ওরকম মনে হয় যে ওই বিপিএলটা খুব ভালো ছিল। কিন্তু আপনি যদি 2012-এর বিপিএল আপনার মনে থাকে,
আমি বলবো তখন যারা প্লেয়ার আসছে 2012-13 বা শুরুর দিকের বিপিএল এ চন্দ্রপল, জয়সূরিয়া, মুতিয়া, মুরলীধরন, সবার ক্যারিয়ার তখন শেষ। মানে গেল তখন ভালো, গেল তখন ভালো ফর্মে আছে। ইভেন ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তান ছাড়া খুব ভালো প্লেয়ার কিন্তু আসে না। আপনি অস্ট্রেলিয়া যারা আসছে, ব্র্যাড হাউস থেকে শুরু করে যারা আসছে, সবার ক্যারিয়ার তখন শেষ হয়ে যাওয়া ক্যারিয়ার। শুধু ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান ছাড়া ইভেন আমি শ্রীলঙ্কার খুব বড় প্লেয়ার দুই সময় ছাড়া আপনি পান নাই, ঠিক আছে? তো ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার আসলে সব জায়গায় খেলে, পাকিস্তানের প্লেয়ার সব জায়গায় খেলে সময় পেলে। আর ওই সময় লিগই ছিল না। আপনি আইপিএল এর পরে হয়তো বা বিগ ব্যাশ ছিল বা বিপিএল ছিল, দুই তিনটা লিগ ছিল। সো মানুষজন অনেক নস্টালজিক হয়ে যায়। কিন্তু আপনি দেখবেন যে তখনকার হাইলাইটস গুলো দেখেন আপনি, সেমিফাইনাল ফাইনাল ছাড়া কোনো দর্শক নেই মাঠে, পুরো মাটি প্রায় খালি ছিল। সো বিপিএল আসলে সবসময় ওই সময়, এখন যে বিতর্কগুলো চলতেছে ব্রডকাস্টিং নিয়ে, এটা নিয়ে ওইটা নিয়ে, তখন ওইসব ছিল। এবং ম্যাচ পাতানো নিয়ে আজকে থেকে কথা, আশরাফুল নিষিদ্ধ হইলো, তারপরে এইগুলো নিয়ে আসলে চলতেই আছে। এটা বন্ধ হবে কবে বা কিভাবে, এটা তো আসলে দুনিয়ার কেউ বলতে পারে না। এটা তো মনে করেন যে এখনো কি কারো শিক্ষাটা নেওয়া হয় নাই? কারণ আমরা মোহাম্মদ আশরাফুলের মতো একটা প্লেয়ারের ক্যারিয়ার শেষ হতে দেখেছি একদম এই কারণেই তো। সো যদিও তারপরে তিনি খেলেছেন, একটা শিক্ষা আর একটা হলো ইচ্ছা, বুঝছেন? এখন আপনি কোনটা বাইছা নিতেছেন এটা হচ্ছে আপনার। একটা হচ্ছে আপনি বুঝতেছেন না আপনি করতেছেন, আর একটা হচ্ছে আপনি ইচ্ছা করে করতেছেন। এখন যেই ঘটনাগুলো আসছে এবং যে নিউজগুলো আমরা দেখছি বিভিন্ন জায়গায়, সবার বয়সে 30 বা 35-এর উপরে, এবং মানে এমন কেউ নাম উল্লেখ করেন, এবার এমন ক্রিকেটার দিকে ইন্ডিকেট করা হয়েছে, বিভিন্ন ভাবে বলানো হয়েছে যে স্পিনার, পেসার, এভাবে বোঝানো হয়েছে, টপ অর্ডার ব্যাটসম্যান। সো সবারই ক্যারিয়ার প্রায় শেষের দিকে। হ্যাঁ, তো আপনি যে ক্যারিয়ার শেষের কথা বললেন, তারা চিন্তা করে ধরা খেলে খাইলাম, আমার কাছে মনে হয় এরকম যে মাঝে মধ্যে তারা হয়তো চিন্তা করে, সবাই তার ক্রিকেটটা আপনার মতো ওন করে না, আরেকজনের মতো ওন করে না, শান্তর মতো ওন করে না। সো ব্যাপারটা হচ্ছে যে এই জায়গায় যে আপনি বুঝতেছেন কিনা আপনি ঠিক করতেছেন। আমরা মনে করেন যে রাস্তা দিয়ে গেলে, মানে খালি জায়গা পাইলেও, খালি জায়গা থাকলেও একটু জ্যাম এড়ানোর জন্য উল্টা রাস্তা দিয়ে চলি, সবার বেলা এরকম। এটা আমাদের মাইন্ডসেট। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি মনে করতেছেন না, অপরাধ যে হইতেছে এটা আপনি মনে করতেছেন এটা অপরাধ। এখন আপনার কাছে যদি বিবেকবোধ কাজ না করে, তাহলে আসলে এটা কোনো বন্ধ করা সম্ভব না। এটা কবে বন্ধ হবে, এটা আসলে খুবই কঠিন প্রশ্ন। আমার মনে হয় এই উত্তর কারো কাছে নাই। শুধুমাত্র বিসিবি চেষ্টা করতে পারে, বুলবুল ভাই আসছেন, তিনি চেষ্টা করতে পারেন, এবং অন্য যারা আছেন, অ্যালেক্স মার্শাল আসছেন, তিনি চেষ্টা করতে পারেন, এবং তাদের চেষ্টা যথেষ্ট ইচ্ছা আছে। বাট এটা বন্ধ হওয়া উচিত। ক্রিকেটটা তো আমরা ভালোবাসি, তাই না? সবকিছুর থেকে দিন শেষে দেশের মানুষ ক্রিকেটে ভালোবাসে, সবাই ভালোবাসে। সো আমার মনে হয় না এটা উচিত। আমরা কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো অবশেষে আপনাকে যেটা জিজ্ঞেস করব, সামনেই হচ্ছে নেদারল্যান্ডসের সাথে খেলা, আপনি নেদারল্যান্ডসের সাথে কি প্রেডিক্ট করছেন? প্রেডিকশন দেওয়া আসলে খুব কঠিন। কোনো সন্দেহ ছাড়াই বাংলাদেশ দল ফেভারিট, কারণ বাংলাদেশ দল যে কন্ডিশনে যেভাবে খেলেছে লাস্ট দুইটা সিরিজ, আপনি যদি পাকিস্তানের সিরিজের কথা বাদও দেন, শ্রীলঙ্কাতে তাদের কন্ডিশনে বাংলাদেশ তাদের খুব ভালোভাবে হারিয়েছে, খুব ডমিনেট করে খেলেছে দুইটা টি-20-তে। পাকিস্তানের সাথে আমরা ঘরের মাঠে জিতেছি, যদিও মিরপুরের উইকেট নিয়ে প্রশ্ন ছিল। তারপরেও বাংলাদেশের দুইটা সিরিজ বাংলাদেশকে বুস্ট আপ করবে। আর নেদারল্যান্ডসের ব্যাপার হচ্ছে যে সিলেটের উইকেট একটু ভালো হয়, সো নেদারল্যান্ডসের জন্য এটা একটা পজিটিভ সাইন। কিন্তু যেভাবে টানা বৃষ্টি হয়েছে, আজকেও সিলেটে বৃষ্টি হয়েছে, সো এইটা আসলে একটু ডিফিকাল্ট এই জায়গায় খুব ভালো উইকেট তৈরি করা। তবুও আমার কাছে মনে হয় যে টনি হ্যামিংয়ের কাছে ওই নির্দেশনাটা আছে যে যতটুকু সম্ভব ভালো উইকেট তৈরি করা যায়। এই জন্য একটু বাংলাদেশের জন্য ডিফিকাল্ট হইতে পারে, বাংলাদেশকে একটু প্যারা দিতে পারে নেদারল্যান্ডস। কারণ আমি যেটা বললাম যে একটা 2014 সালে ওই নেদারল্যান্ডস একটা সমীকরণ ছিল 14-15 ওভারের মধ্যে জিততে হবে, 190-92 রান করছিল, আমি ঠিক মনে করতে পারতেছি না হুট করে এক্সাক্ট। হ্যাঁ, তো ওই সময়টায় ওরা ওই 13 ওভারে বা 14 ওভারে ওটা ক্রস করে চলে যায়। সো এই দলটার যে আত্মবিশ্বাস এবং অঘটন তারা অনেক ঘটেছে, ইংল্যান্ড হারাইছে, এই দলটা হারাইছে, ওই দলটা হারাইছে, বাংলাদেশ টেস্ট ওয়ার্ল্ড কাপে হারাইছে, সাউথ আফ্রিকাকে তার আগে টি-20 ওয়ার্ল্ড কাপে হারাইছিল। সো এই দলটাকে আসলে কোনোভাবে ফালাই দেওয়া যাবে না। এবং ওই জায়গাটা যে উইকেটটা যে ভালো, মিরপুরের উইকেট না, এই জন্য হয়তো নেদারল্যান্ডস একটু সুবিধা থাকবে। এখন বাংলাদেশে আসলে মাইনে নিতে হবে, যদি এমন হতে পারে যে আমরা 2-1 সিরিজ হেরে গেলাম, যেতেই পারে। আপনি যদি অতিরিক্ত আত্মবিশ্বাস থাকে তাহলে এটা হইতেই পারে। বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশ 2-1 সিরিজ জিতবে, এবং 2টা ম্যাচ প্রথম জিতবে, এবং পরের একটা ম্যাচে হয়তো বা তারা হারতে পারে, এবং হারলেও সেটা নেদারল্যান্ডস খুব অনেক রান করবে এবং বাংলাদেশ খুব বেশি রান করতে পারবে না, 40-50 রান আউট হয়ে যাবে, এরকম মনে হয়। এটা বলতে পারবো না, প্রেডিকশন মনে হয় আর কি। ঠিক আছে, আমরা প্রেডিকশন শুনলাম। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আজকের এখানে। থ্যাংক ইউ সো মাচ ভাই। আজকের মতো বিদায় নিচ্ছি বিডি ক্রিক টাইম চিট চ্যাট থেকে। পরবর্তী এপিসোডে দেখা হবে নিশ্চয়ই পাশে কাউকে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।